Welcome. Both planet. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আগের গল্পটিতে আমরা যেভাবে আপনাদের সাড়া পেয়েছি তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের শ্রোতা বন্ধুদের। কিছু অনিবার্য কারণে আমাদের নতুন গল্প আসতে বেশ খানিকটা সময় লেগে গেল, সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজ আপনাদের জন্য থাকছে নতুন গল্প। আমাদের আজকের গল্প কানি ঝুকমার টিলা। গল্প রচনায় প্রদীপ্ত দে। গল্পটি আমরা বাংলা প্রতিলিপি অ্যাপ থেকে সংগ্রহ করেছি। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। শুরু হচ্ছে আজকের গল্প কানি ঝুকমার টিলা। বাগমারির মোড়টা পেরোতেই হঠাৎ ধুলোবালি উঠতে শুরু করল। ত্রিপুরার ধলাই অঞ্চলটা পাহাড় আর জঙ্গল বেষ্টিত। সূর্যাস্তের পড়ন্ত আলোয় কমলা রঙের ধুলোর ঝড়ে ক্রমশ ঝাপসা হয়ে আসছে গাড়ির উইন্ডস্ক্রিন। ড্রাইভার পাহাড়ি ছেলে বিজেন অদম্য জেদে তবু চালিয়ে যাচ্ছে গাড়ি। তবে তার প্রচেষ্টাও হাঁটু মুড়ে বসে পড়ল আমবাসা অবধি এসে। আমবাসা বেশ বড় জনপদ, ধলাই জেলার সদর ও প্রধান শহর। আমবাসা বাজারের কাছে এসে সে প্রস্তাব দিল, আর চালাইতে পারতাম না, আমবাসা গেস্ট হাউসে আজকের একটা থাইকা যাবেননি? মনে মনে ভাবলাম প্রস্তাব মন্দ নয়। এই ঝড় শেষ হতে হতে সন্ধে হবে, তারপর পাহাড়ি পথে আগরতলা ফেরার ঝুঁকি নাই বা নিলাম। তাছাড়া দীর্ঘদিন চাকরি সূত্রে বিভিন্ন ফরেস্ট গেস্ট হাউসে এমনিতেই থাকা হয়। অগত্যা গাড়িটা সেই দিকেই নিয়ে যেতে বললাম। বিজেন সেই ধুলোর ঝড় ভেদ করেই খানিকটা এগিয়ে ধলাই নদীর পাশ ধরে চলতে লাগলো। ঝড়ের প্রকোপে দৃষ্টিশক্তির সাথে অনুমান শক্তি মিশিয়ে গাড়ি চালিয়ে এক জায়গায় থামালো বিজেন। একচালা পাকা একটা বাড়ি, বাড়ির সামনে এবং পেছনে অফুরন্ত জায়গা নিয়ে তৈরি এই গেস্ট হাউস। সামনের জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে বিজেন আর আমি গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে গেলাম। ঝড়ের প্রকোপ ক্রমাগত বাড়ছে। গেস্ট হাউসের দায়িত্বে আছে সুপ্রিয় বলে একটি ছেলে, লম্বা এবং রোগা। নামটা বাঙালি হলেও চেহারা পুরোপুরি ট্রাইবাল ছেলের মতো। চোখ ছোট এবং কোঁচকানো, নাক ভোঁতা এবং মুখ চোয়াড়ে। ছেলেটি অমায়িক, যেতেই আমার হাত থেকে ব্যাগ নিজে নিয়ে নিল। ঘরের ভেতরে ঢুকে বেতের চেয়ার এগিয়ে দিল। তারপর এক গ্লাস জল দিয়ে বাইরে যেতেই শুরু হলো ফিসফিসানি। আমি চেয়ার ছেড়ে উঠে বাইরে গেলাম। ড্রাইভার বিজেন কিছু একটা বলে যাচ্ছে স্থানীয় ভাষায়। আঙুল তোলা রাস্তার ওপরের দিকে। সুপ্রিয়র মুখে চোখে সেই কথায় অসম্মতির ভাব। আমি যেতেই দুজনে থমকে গেল। খুব দ্রুত কথাবার্তা চলার জন্য কিছুই বুঝতে পারলাম না। শুধু শেষের দিকে সুপ্রিয়র হাত নেড়ে প্রবোধ বাক্যটুকু কানে এলো, কিছু হইতো না। আমি সামনে যেতেই বিজন খুব কাতরভাবে অনুরোধ করলো, কাছেই আমার পেশাতো ভাই থাহে, আপনি যদি অনুমতি দেন তাহলে হেগিন রাত্রি থাহি, কালকা সকাল 7টার মধ্যে আইয়া পড়ুন।
এমন কাতর অনুরোধে না বলা যায় না সচরাচর। তাছাড়া আমি সকাল 7টার আগে বেরোতেও পারবো না। অবাক হয়ে বললাম, এত ঝড়ে যাবে কিভাবে? ঝড়টা তো বাড়ছে। ও ঠিক সইলা যাওয়া যাবে। ঘাড় নেড়ে বললাম, ঠিক আছে যাও, সকালে ঠিক সময় চলে এসো, তাহলেই হবে। অনুমতি পেয়েই বিজেন ঠিক স্কুল পালানো ছাত্রের মতো নিমেষে উধাও হয়ে গেল। আমার বিজেনের সেই আচরণ বড় অদ্ভুত লাগলো, যার ব্যাখ্যা পেলাম কিছুক্ষণ পরেই। সুপ্রিয় রাতের খাবার জানতে চাইলে আমি বললাম কষা করে মুরগির ঝোল রাঁধতে। এসব অঞ্চলে রুটির প্রচলন কম, তাই বলে দিলাম সঙ্গে ভাত আর অল্প স্যালাড হলেই চলবে। সুপ্রিয়র কেন জানি না আমার খাবারের মেনু পছন্দ হলো না। ইনিয়ে বিনিয়ে কোনোভাবে সে আমাকে ডাল ভাত নিরামিষে বেঁধে রাখতে চাইছে। ঝড়ের অজুহাত দেখিয়ে বলল মুরগির মাংস নাও পাওয়া যেতে পারে। আমিও প্রত্যুত্তরে বললাম, এখন বাজে 6:45, ঝড় আর বড় জোর 1 ঘন্টা, তারপরও সব পাওয়া যাবে, না হলে আমি গাড়ি চালিয়ে নিয়ে আসবো। শেষের কথাটুকু শুনে সুপ্রিয় আসল প্রসঙ্গে এলো। ডান হাত দিয়ে মাথার পেছনটা চুলকাতে চুলকাতে বলল, মানে কইতেছিলাম জায়গাটাতে কি আমিষ খাওয়া উচিত হইব? এগিনা ইয়া আমিষ খাইয়া আজারের বিপদে যদি পইরা যান, তাই কইতেছিলাম। কিরকম বিপদের কথা বলছো বলো তো? ওই টিলার উপর এক বুড়ি থাই, হেরে এলাকার সবাই ডরায়। এর শরীরে নাকি প্রেতাত্মার বাস। আমার ঠিক জানা নাই, তবে আমিও মাইনা চলি। আমিষের গন্ধে নাকি এর ঘরে প্রেতাত্মা জায়গা ওঠে। টাটকা রক্তের স্বাদ পাওয়ানোর লাগি প্রেতাত্মা জায়গা যায়। রাখবো না হাসবো বুঝতে পারলাম না। গম্ভীর হয়ে বললাম, তুমি কি কোনোদিন কিছু দেখেছো? আগে আমি তো রাইতে চইলা জায়গা, ফের ভুর ভুর আইয়া পড়ি। আমার একটু ডর লাগে, তাই। কথা কেটে নিলাম বিরক্ত হয়ে। সংযত হয়ে বললাম, কিচ্ছু হবে না, তুমি আমার জন্য মুরগি রান্না করো, প্রেতাত্মা ধরলে আমাকেই ধরবে। হাতে 300 টাকা গুজে দিয়ে কিছু জল খাবারও আনতে বললাম, আর ইচ্ছা করেই ওর কোনো কথায় কর্ণপাত করলাম না। সুপ্রিয় 5 সেকেন্ড দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করেও বলতে পারল না। আমি আমার কাজে ব্যস্ততা দেখাতে লাগলাম। মোবাইল ল্যাপটপ দুটোই চার্জে বসানোর উদ্যোগ নিলাম। মনে মনে ভাবলাম, আজ আমি ফেসবুক লাইভে আসবো প্রেতাত্মাকে নিয়ে। এরকম একটা আপডেট দিলে কেমন হয়? তারপর মনে মনেই ফিক করে হেসে ফেললাম। ঝড়ের সাথে বৃষ্টির সঙ্গত লেগেছে বাইরে। বাড়ির এক সাইডের টিনের চালে বৃষ্টি ফোঁটার আওয়াজ তার জানান দিচ্ছে। বেশ ভালোই লাগছে। মোবাইলে কিছু গানও চালিয়ে দিলাম মেজাজে বাড়তি পালিশ লাগানোর জন্য। 10 মিনিট এভাবে কাটল। তারপর হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। আমি চট করে মোবাইলে গানটা বন্ধ করে টর্চটা জ্বালিয়ে দিলাম। চার্জ আছে 82%। বাইরে উঠোনে গিয়ে লাইট ধরে খুব একটা সুবিধা হলো না। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর তার ছাট আসছে গায়ে। আবার ভেতরে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, সুপ্রিয়র নিশ্চয়ই মোবাইল আছে, নাম্বারটা থাকলে সুবিধা হতো। বিজেনের মোবাইলে ফোন করলাম, যদি ওর কাছে থাকে, কিন্তু পাওয়া গেল না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কেটে গেল। এবারে অসহ্য লাগছে। ছেলেটা কি করছে এতক্ষণ? সহ্য সীমা পেরোচ্ছে। ঘরে পায়চারি শুরু করে দিলাম উত্তেজনা। স্থির করলাম কালকেই আগরতলা ফিরে ওর নামে রিপোর্ট করব। আবার ভাবলাম, সেও তো কালকের ব্যাপার, আজ রাতটা কাটায় কি করে? বৃষ্টি কমে এসেছে, 1 ফোঁটা 2 ফোঁটায় বিদায়ের ইঙ্গিত জানাচ্ছে। এমন সময়ে হঠাৎ বাইরে বাসনের আওয়াজ পেলাম। ঘর পেরিয়ে উঠোন, যার বাঁদিকে টিনের চালের রান্নাঘর। আওয়াজটা সেদিক থেকেই আসছে। 1 পা 2 পা করে এগিয়ে গেলাম। এমন পরিবেশে ভয় না লাগলেও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। রান্নাঘরের ভেতরটা জমাট অন্ধকার। হঠাৎ একটা সাদা কালো বিড়াল রান্নাঘরের ভেতর থেকে ছুটতে পারল। মোবাইলের আলোটা সামনে মেলে ধরতেই বুকটা ধক করে উঠল। একজোড়া জ্বলন্ত চোখ হঠাৎ মুখের সামনে। সুপ্রিয়? নিশ্চিত হলাম সুপ্রিয়ই। বিড়ালকে মারতে গিয়ে বিড়াল লাফিয়ে কটা বাসন ফেলে দিয়েছে। রেগে কাই হয়ে গেলাম। এ কি,
রান্নাঘরে এরম চোরের মতো ঢুকছো কেন? কি করছিলে এতক্ষণ? কোথায় ছিলে? সুপ্রিয়র গলাটা মেয়ে গেল। বলল, আগে মাংস তো ভালো কইরা রাঁধতে জানতাম না, তাই মারে দিয়া রান্না কইরা লইয়া আইয়া পড়ছি। বিলাইটারে না মার দিলে হইব না, বেটা বড় পাজি। ওর কথাবার্তায় তেমন আমল না দেওয়ায় ও নিজে থেকেই বলল, আপনার জন্য মুড়ি আর গরম চপও লইয়া আইছি, অখনই দিতাছি। সুপ্রিয় ছেলেটা সত্যি মাংস রাঁধতে পারে না, নাকি এখানে রান্না করতে চাইল না, সেটা বোঝা গেল না। বিরক্তিতে ভাবতেও ইচ্ছে করল না। যাক গে যাক, রান্না মোটামুটি হলে খাওয়া নিয়ে কথা। জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? হয়তো বাজারের লগে লগেই। মাংস বাড়িতে দিয়া আমি বাকি জিনিসগুলো লইয়া নিলাম। রাইতে আর ভেজাল নাই, শুধু গরম ভাত কইরা লইলেই চলবো। এরপর আমি ঘরে চলে এলাম। কিছুক্ষণ পরেই সুপ্রিয় গরম চপ মুড়ি নিয়ে একটা কুপি জ্বালিয়ে দিয়ে গেল। খানিক পরে চাও এলো, শুধু কারেন্ট এলো না। রাত 10টার সময় বাইরে বেরিয়ে দেখলাম মাথার ওপরে পরিষ্কার মেঘমুক্ত আকাশ, কালপুরুষের প্রতিটা তারাই পরিষ্কার বোঝা যাচ্ছে। শহরে এখন এমন দৃশ্য বিরল। গ্রামের দিকে হয়তো দেখা যায়, কিন্তু আজ লোডশেডিং এর রাতের মতো আশা করি অন্যদিনই দেখা যাবে না। আকাশ দেখতে দেখতে চোখ গিয়ে পড়ল রাস্তার ওপারের টিলার উপরে। বাড়িটা দুটো টিলার মধ্যবর্তী জায়গায়। সামনের টিলার পরে একটা 6 ফুটের রাস্তা পেরোলেই এই গেস্ট হাউসের সীমানা। তবে আলাদা করে সীমানা তেমন নির্ধারিত নেই। কয়েকটা গাছ দিয়ে সামনেটা শুধু ঘিরে রাখা আছে। আরেকটু এগোতেই উঠোনের ঠিক মাঝখানে রাখা আছে তুলসী মঞ্চ। যদিও তুলসী গাছ নেই, বা থাকলেও হয়তো অনেক আগেই মরে গেছে। 2 দিন আগেই পূর্ণিমা গেছে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার চাঁদের আলোয় চারপাশের অনেকটাই উদ্ভাসিত। আবার সামনের টিলার দিকে তাকালাম। টিলাটার উচ্চতা 15 মিটারের কাছাকাছি। টিলার মাথায় বাঁদিক ঘেঁষে আড়াআড়ি করে দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘর। দূর থেকে যতদূর মনে হচ্ছে মাটির ঘরের উপরে তাল বা খেজুর পাতার ছাউনি দেয়া আছে। এত অন্ধকারের মধ্যেও ভেতর থেকে কোনো মোম বা কুপির আলোর চিহ্ন মাত্র নেই। কৌতূহলবশত এগিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সুপ্রিয়কে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুপ্রিয়, তুমি কি টিলার ওপরে ওই ঝুপড়িটার কথা বলছিলে? রান্নাঘর থেকে কুপির আলোয় সুপ্রিয়র মুখের অর্ধেকাংশে আলো পড়েছে, বাকি অর্ধেক অন্ধকারে। ভাতের হাঁড়ির ঢাকাটা চাপিয়ে দিয়ে মুখটা গম্ভীর করে সে বলল, এখন আর এসব আলোচনা কিটা করবেন, না করণেই মঙ্গল। আহা, শুনিই না। এমন অন্ধকার রাতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। মজা? এটা কোনো মজা নয়। মজা কখন সাজা হইয়া যাইব জানতেই পারবেন না। ঠিক আছে, একদম অল্প করেই বলো। গীতার কৌনের আছে। টিলার উপরে একখান বুড়ি থায়, একখান চোখ কানি, তাই নাম কানি ঝুকমা। ঝুকমা মানে কি তা জানেন? ককবর্গের ডাইনি বুড়ি, বুঝছেন? আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে স্থানীয় ভাষায় বললাম, এরপর এই বুড়িটারে সবাই ভয় পায় কেন? ডর লাগবো না? হ্যাঁ, এখন পোলা ছিল 8 পাগলা, ঘুইরা ঘুইরা খাউন চাইতো বাড়ি বাড়ি। তা হেই পোলাটা আটকা কইরা উদাও হইয়া গেল গিয়া, কোনো খান খুঁজা পাইয়া গেল না। হয়তো কোথাও পালিয়ে গেছে, অথবা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। বাচ্চা পোলা নাকি, 25-30 বছর বয়স হবে। শুধু হেই না, অনেক কাল আগে বুড়ির স্বামীও একেবারে এরকম উধাও হইয়া গিয়েছিল গিয়া। কানির বাসায় গেলেও কানির দিনের বেলা দেখা যাইব না। বাজার নাই, রান্না নাই, বাইচা আছে কি কইরা কেউ কইতে পারবো না। অথচ মাইজ রাইতে নামে শুনেছি, এইটি যারা যারা দেখছে সবটি পাগল হইয়া গেছে কিয়া। কানি ঝুকমার কাহিনী শুনলাম, তবে ঠিক ভয় পেলাম না। গ্রাম বাংলায় প্রচুর এরকম কাহিনী বাতাসে ভেসে বেড়ায়। ঝিঝিবোকার ডাকের মাঝে অন্ধকারে ঘরের চাল থেকে তকতক করে একটা কর্কশ ডাক শোনা যাচ্ছে। সুপ্রিয় বলল, আওয়াজটা তক্ষকের। কথাটা শুনে একটু ভয় লাগলো বই কি। ভূত প্রেতের থেকে জঙ্গলি জীবজন্তুর ভয় বেশি আমার। গরম ধোঁয়া ওঠা সরু চালের ভাত আর দেশি মুরগির ঝালঝাল মাংসের ঝোল, রাতের খাওয়াটা বেশ তোফা হলো।
সুপ্রিয় রাত 11:15 পাশের দরমার ঘরে শুতে চলে গেল। যাবার আগে দরজাটা সকাল অবধি বন্ধ রাখতে বলল, কোনো কারণেই যাতে না খুলি। ঠিক আধ ঘন্টা পরে সুপ্রিয়র ঘরে কড়া নাড়লাম। সুপ্রিয় দরজা খুলতেই ভক করে একটা দেশি মদের তীব্র গন্ধ নাকে এসে ধাক্কা মারল। সুপ্রিয় বেহুশের মতো টলতে টলতে এক বোতল জল এনে দিল। আমিও বোতলটা নিয়ে কোনো কথা না বাড়িয়ে ঘরে ঢুকে গেলাম। বুঝলাম হয়তো সমস্ত ভয় ভুলে থাকার জন্যেই ছেলেটা প্রচুর নেশা করেছে। আমারও সারাদিনের ক্লান্তিতে ঘুম চলে এসেছিল। পাহাড়ি জায়গা, মার্চের শেষ দিক হলেও রাতের দিকটা বেশ ঠান্ডা। দরজার ছিটকিনি আটকে মশারির ভেতরে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। অচিরেই ঘুমের দেশে যাত্রা করলাম। তখন বেশ রাত। ঘুমের ঘোরের মধ্যেই হঠাৎ অস্বস্তি বোধ হতে শুরু করল। ঠান্ডা আবহাওয়ার মধ্যেই ঘরটা কেমন যেন গরম হাওয়ায় ভরে গেল। অস্বস্তিটা আরো বাড়লো একটা গন্ধে, একটা আষ্টে বন্ধ করা গন্ধ। কিছুটা ছটফট করতে করতে বিছানায় উঠে বসলাম। ঘরের ভেতরে এবং বাইরে ঘটঘটে অন্ধকার। কুপিটা নিভে গেছে কোনো এক সময়। গরমে দেখলাম ঘেমে গেছি। খাটের বাইরে বেরোলাম জল খেতে। মোবাইলের আলোটা জ্বালিয়ে জলটা বোতল খুলে গলায় ঢালতে ঢালতে আবার একটা অস্বস্তি হচ্ছে। গলায় জল ঢালার সময় একটা অদ্ভুত অনুভূতি হলো। খাটের মাথার দিকে জানলার পাশে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে আমার উপরে। ভাবলাম আশেপাশের কোনো ভবঘুরে হবে হয়তো। গলায় আওয়াজ এনে বললাম, কে কে ওখানে? সারা শরীরটা জানলার আড়ালে চলে গেল। মোবাইলে আলো জ্বালিয়ে দরজাটা খুলে সুপ্রিয়কে ডাকতে গেলাম। ছিটকিনি খোলার সময় সুপ্রিয় সতর্কবাণী মনে এলো। তবুও সাহসের ডানায় ভর করে সেসব ভয়ার্ত মেঘ কাটিয়ে এক ঝটকায় খুলে ফেললাম ছিটকিনি। বেরিয়েই মনে হলো উঠোন থেকে চারপাশটা যেন ঘন কালো কুয়াশার চাদরে আচ্ছাদিত। মোবাইলের আলো সেই অন্ধকার ভেদ করতে পারল না, আর সাথে সেই আষ্টে গুমট গন্ধ। উঠোনে বেরিয়ে ডান দিকে দরমার ঘর সুপ্রিয়র। ওইটুকু পথ যেতেই মনে হলো যেন খুব ভারী বাতাস ঠেলে সেদিকে যেতে হলো। দরজায় বেশ কয়েকবার ধাক্কা মেরেও তাকে ওঠানো গেল না। বুঝলাম সে নিজেই এই ফন্দি করেছে। এমন নেশা করব যাতে রাতে কোনো কিছুতেই ঘুম না ভাঙে। ফিরে এসে দরজার দিকে ঢুকতে গিয়ে বুকটা ধড়াস করে উঠল। অন্ধকার ভুঁড়ে হঠাৎ একটা মুখের উদয় হলো। কিছু চাইছেন? সামনে সুপ্রিয়। ওকে দেখে প্রথমেই যেন ধরে প্রাণ এলো, কিন্তু সাথে সাথেই সন্দেহ ভর করল। সুপ্রিয়র আওয়াজটা যেন মনে হচ্ছে বহু দূর থেকে আসছে। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তুমি তো ভেতরে ছিলে, দরজাও ভেতর থেকে আটকানো, তাহলে ওই ঘরের ভেতরে কে? মুখটা অদ্ভুত ভাবে বিকৃত করে সুপ্রিয় বলল, এবারে শুধু সুপ্রিয়র গলা নয়, সুপ্রিয়র গলার পেছনে একটা গ্রাম্য মহিলার চাঁচা ছোলা গলার স্বর, যেন দুজনেই একসাথে বলছে। খানিকটা থেমেই গেলাম। থতমত খেয়ে এক সেকেন্ডের জন্য ভাবলাম পুরোটা স্বপ্ন নয় তো। হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ধাক্কা খেলাম। হঠাৎ করে দেখলাম পুরো দেওয়ালটায় কোনো দরজা জানলা নেই। পুরো একখানা দেওয়াল হয়ে গেছে। মনে হলো পাগল হয়ে যায়নি তো। পেছনে ফিরে দেখলাম কিচ্ছু নেই। সুপ্রিয় উধাও। আবার ঘরের দিকে ঘাড় ঘোরাতেই দরজা দেখা গেল পরিষ্কার। ঘরের চৌকাঠ সবে ডিঙোতে যাব এমন সময় একটা আওয়াজে মনে হলো কানে তালা লেগে গেল। বিকট একটা হাসির সাথে কান্না মিশ্রিত আওয়াজ। দুটো কান বন্ধ করার জন্য দুটো হাতের তর্জনী কানের ভেতর ঢুকিয়ে দিলাম। মোবাইলটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। যে আলোটা জ্বলছিল সেটাও নিভে গেল। আতঙ্কে চোখ বন্ধ করে দিলাম। এইভাবে প্রায় 10 সেকেন্ড অন্ধকারে দাঁড়িয়ে আস্তে আস্তে কান থেকে আঙুল বের করলাম। কোনো আওয়াজ নেই। চারপাশে জমাট নিস্তব্ধতা। উঠোন থেকে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের এমন রং কোনোদিন দেখিনি আমি। মনে হচ্ছে চাঁদের গায়ে যেন কেউ রক্ত ঢেলে দিয়েছে।
আকাশে অভিশপ্ত চাঁদের আলোয় এরপর যে দৃশ্য দেখলাম তাতে শিরদাঁড়া হিমশীতল হয়ে গেল। তুলসী মঞ্চের আড়ালে দুটো পা আকাশের দিকে উঁচিয়ে আছে। তুলসী মঞ্চের আড়ালে যেন কেউ শীর্ষাসন করছে। মস্তিষ্ক এবং শরীর এগোতে চাইছে না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে চাইছে। বুঝতে পারছি চারপাশে বিভ্রমের সৃষ্টি হচ্ছে। এর থেকে ঘর অনেক সুরক্ষিত হবে, কিন্তু অবাধ্য পা যেন শরীরটাকে সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে পাটাকে কোপ দিয়ে দিই, কিন্তু সে উপায়ও নেই। তুলসী মঞ্চের পাশ দিয়ে আস্তে আস্তে করে পেছনে গেলাম। হৃৎপিণ্ডের ভেতরে যেন কেউ হাতুড়ি মারছিল। তুলসী মঞ্চের পেছনে এক বয়স্ক স্বল্প উচ্চতার মহিলা দু হাতের ওপর ভর করে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। মহিলার পরনে শুধু চড়ানো রয়েছে কাপড়, যেটা কোঁচা করে হাঁটু অবধি আটকানো। ধীরে ধীরে চোখ নিচের দিকে নামালাম। হঠাৎ সেই দৃশ্য দেখে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল ভয়ে। মহিলা দাঁতে করে আটকে আছে একটা রক্তমাখা বিড়ালের দেহাংশ। দেহের অংশটুকু দেখে মনে হলো কয়েক ঘন্টা আগে দেখা সেই বিড়ালটা, এবং উল্টো মুখ করা সেই ট্রাইবাল মহিলার একটা চোখ সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। কত আতঙ্কের মধ্যে নামটা মনে পড়ল না, কিন্তু মনে পড়ল সুপ্রিয় বলেছিল মহিলা কানি, অর্থাৎ এক চোখ অন্ধ। মুখে থাকা সেই বিড়ালটার দেহাংশ থেকে রক্ত গড়াচ্ছে। সেই রক্ত মহিলার নাকের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে উল্টানো দুটো চোখে। তারপর চোখ হয়ে কপাল বেয়ে সেই রক্তের ফোঁটা পড়ছে মাটিতে। এমন দৃশ্য দেখে আমার সর্বাঙ্গ কম্পন ধরে গেল। এমন ভাবে দুটো পা কাঁপতে লাগলো যেন ভারসাম্য হারিয়ে সেই মুহূর্তে পড়ে যাব। মহিলা উল্টো থাকা অবস্থাতেই মুখ থেকে এক হাতে বিড়ালের দেহাংশ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি দেখলাম মহিলা এক হাতের ওপর ভর দিয়ে আছে। আমি তখন স্বাভাবিক চৈতন্য হারিয়েছি। আশেপাশের সবকিছুই বিভ্রম মনে হচ্ছে। এক মুহূর্তে মনে হচ্ছে মায়া, পর মুহূর্তেই মনে হচ্ছে প্রেতাত্মার মায়াজাল। আমাকে বাসায় আসার নিমন্ত্রণ দিয়ে কানিঝুকমা বিড়ালের দেহাংশ আবার ঢুকিয়ে দিল দাঁতের ফাঁকে। এরপর দুটো হাতের ওপর ভর করে উল্টো হয়েই পিছনের দিকে চলতে লাগলো। সারা গায়ে কাটা দেওয়া সেই চলনের মাঝে মাঝে একটা হাত তুলে ইশারায় ডেকে বলছে, আমি প্রাণপণে চাইছি পিছিয়ে যেতে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে, কিন্তু আমার বেয়াদব পা দুটো ওর ডাকে সাড়া দিয়ে এগোতে লাগলো। আমি চেঁচাতে চাইলাম, গলা থেকে একটু মৃদু স্বরও বের করতে পারলাম না। পুরো বোবায় ধরলো আমাকে। আমি শরীরটাকে পেছনে টানছি, পা দুটো এগিয়ে যাচ্ছে। রাস্তা পার হয়ে সেই কানি মহিলা টিলার ধাপি ধরে উঠতে লাগলো উল্টো হয়ে। আমিও রাস্তা পেরিয়ে টিলার দিকে পা বাড়ালাম। কানি ঝুকমা তরতরিয়ে উঠে যাচ্ছে টিলায়, আমিও টেনে টেনে উঠছি। মরণ সামনে টের পেয়েও নিজেকে ফেরাতে পারছি না। টিলার মাঝামাঝি এসেছি এমন সময় একটা জোরালো আলো এসে পড়লো টিলায়। তারপর আমার শরীর হয়ে সেই আলো গিয়ে পড়লো উল্টানো কানি ঝুকমার শরীরে। কানি ঝুকমার হাসি হাসি মুখটা মুহূর্তে ভরে গেল নিষ্ঠুরতায়। রাগের মাথায় তার উল্টানো পা দুটো সজোরে এসে মারলো আমার বুকের পাঁজরে। আমি টিলার ওপর থেকে ভারসাম্য হারিয়ে গড়াতে গড়াতে শুধু একটা চিৎকারের আওয়াজ শুনলাম। তারপর মাথায় এমন বড় আঘাত পেলাম যে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর মুখের ওপর ক্রমাগত জলের ছিটা অনুভব করলাম। সুপ্রিয় আতঙ্কিত গলায় ডাকতেই থাকছিল, স্যার, ও স্যার, স্যার, ও স্যার, স্যার চোখ খুলুন, ও স্যার। খুললাম চোখ। একটা বড় কমান্ডার টর্চের আলোয় সুপ্রিয়র মুখটা দেখেও আঁতকে উঠলাম। চেঁচিয়ে বললাম, সরে যাও, সরে যাও, চলে যাও সামনে থেকে। সুপ্রিয় আমার ভয় পাওয়ার তীব্রতাটা হয়তো বুঝেছিল। কোথাও না গিয়ে এসে বলল, জুকমা চইলা গেছে গা, কিন্তু আইজগা আপনি তো নিজের শেষ করণের লইগা জুকমার টিলায় উঠা গেছেন কি করতে? দেখছেন নি জুকমার চেহারাটা? সেই চেহারা আমি আর মনে করতে চাই না। নিজের পায়ে ভর দিয়ে উঠতে চাইছিলাম, পারলাম না। বুঝলাম পায়ে বেশ গুরুতর আঘাত পেয়েছি।
মাথার একপাশে ফেটে রক্ত পড়ছে, সেও বুঝতে পারছি। সারা গায়ে যেন বিষ ব্যথা উঠেছে। সুপ্রিয়র কাঁধে ভর দিয়ে ভেতরে উঠোনে এসে উঠলাম। তারপর ভেতরের খাটের ওপরে বসে সুপ্রিয়কে জিজ্ঞাসা করলাম, এখন কটা বাজে? সুপ্রিয় ওর মোবাইলটা দেখে বলল, জি 3:30। রাতে আর শুতে পারলাম না, বস্তুত ঠিক মতো বসতেও পারলাম না। আমি আর সুপ্রিয় দুজনে ঘর বন্ধ করে শুধু ভোরের অপেক্ষা করতে লাগলাম। আকাশ ফর্সা হলো 4:30 পর থেকে। আকাশের মতো মনের ভেতর থেকেও যেন কানি ঝুকমার আঁধার ঘন ছায়া কিছুটা সরল। সুপ্রিয় চা করে আনলো, দুজনে মিলে খেলাম। আমি তখনও পুরো প্রকৃতিস্থ হয়ে উঠতে পারিনি। বিজেন গেস্ট হাউসে ঢুকলো 7:10। আমি তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। এই জায়গায় আর এক মুহূর্তও থাকার ইচ্ছা নেই আমার। গাড়ি স্টার্ট দিল। ফেরার সময় আর চোখে একবার টিলার দিকে চেয়েই চোখ নামিয়ে নিলাম ভয়ে। আগরতলা পৌঁছে গাড়ি নিয়ে গেলাম হসপিটালে। ডাক্তার দেখে এক্সরে সমেত বেশ কয়েকটা টেস্ট লিখলো ও একটা টেট ব্যাক ইঞ্জেকশন দিল। রিপোর্টে ধরা পড়ল পা ভেঙেছে। মাথার চোট তেমন গুরুতর নয়। সমস্ত শরীরে ব্যান্ডেজ নিয়ে সুস্থ শরীরে ফিরতে সময় লেগেছিল কম করে 2 সপ্তাহ, আর পায়ের প্লাস্টার খুলেছিল 3 মাস পর। এরপর থেকে যতবার আমবাসার পাশ দিয়ে গেছি, বিশ্বাস করুন চোখের সামনে শুধু কানি ঝুঁকমার সেই উল্টানো নৃশংস চেহারা সামনে এসেছে। আর মনে পড়েছে টিলার ওপরে সেই অভিশপ্ত কুঁড়ে ঘরখানা। আর আমি চেঁচিয়ে ড্রাইভারকে বলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই জায়গাটা পেরিয়ে যাও, জোরে চালাও গাড়ি। এতক্ষণ শুনছিলেন প্রদীপ্ত দের লেখা গল্প কানি ঝুঁকমার টিলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।